চন্দ্রকুমার ধৈর্য ধরিয়া দাঁড়াইয়া এইসব কাহিনী শুনিতেছিলেন। অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিলেন, ফক্কুরি রাখো ধন। কোথায় থাকে তোমার সেই মিডিয়াম? নিয়ে চলো আমাকে সেইখানে, এক্ষুনি নিয়ে চলো, না গেলে ওই ডান্ডা দিয়ে মাথাটা ফাটিয়ে দেব। সুনীতির মুখখানা মরা মুখের মতো সাদা হইয়া গিয়াছে। সে তার কম্পিত ওষ্ঠা ধরে কি যেন বলিতে গেল, কিন্তু বলা আর তার হইল না। হাতের ইঙ্গিতে উহাকে থামাইয়া দিয়া আগন্তুক সপ্রতিভ স্নিগ্ধ হাস্যে উত্তর দিল, শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। যারা ইতিমধ্যেই এক ব্যাগ গপ্প চ্যানেলটিকে আপন করে নিয়েছেন তাদেরও জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজ পড়ব শ্রদ্ধেয়া লেখিকা অনুরূপা দেবী রচিত একটি ছোট গল্প, ক্রৌঞ্চ মিথুনের মিলন সেতু। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয়া লেখিকা অনুরূপা দেবী রচিত একটি ছোট গল্প, ক্রৌঞ্চ মিথুনের মিলন সেতু। সুনীতি বন্ধুগৃহ হইতে যখন বাড়ি ফিরিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। সারা দিনের পরিশ্রান্ত দেহমন লইয়া নিজের শয়নগৃহে চলিয়া গিয়া চুপে চুপে চোখ বুজিয়া কিছুক্ষণ অন্তত বিছানায় তার পড়িয়া থাকার একান্ত ইচ্ছা ছিল। কিন্তু তার ভাগ্যের সেই ইচ্ছা মোটেই ছিল না। তাই সামনের বারান্দা দিয়া ভিতরের অনতিবৃহৎ বসিবার ঘরখানায় ঢুকিতেই যে দৃশ্য তার চোখে পড়িল, ইহার জন্য সে মনের মধ্যে সর্বদা শঙ্কিত থাকিলেও আজকের সন্ধ্যাটায় একেবারেই প্রস্তুত ছিল না। শুধু মনেই নয়, শরীরেও সে আজ আদৌ সুস্থ নাই। আহ, এতটুকু একটুখানি বিশ্রাম, অন্তত খানিকটা সময়ের জন্যেও যদি সে চুপটি করিয়া পড়িয়া থাকিতে পারিত। অতীতের স্মৃতি আজ তাকে একান্ত রূপেই যে অভিভূত করিয়া ফেলিয়াছে। শারীরিক শ্রমও তাকে বড় কম করিতে হয় নাই। পয়সার অভাবে হাঁটিয়াছেও সে অনেকটা। তার বাবা, এই বাড়ির যিনি কর্তা, চন্দ্রকুমার চক্রবর্তী, দরজার দিকে মুখ করিয়া খাড়া দাঁড়াইয়া আছেন। চেহারা তার মোটের উপর একদিন বেশ ভালোই ছিল। এখনও তার সবটা ধ্বংস হইতে পারে নাই। নাক চোখে তার সুস্পষ্ট চিহ্ন আজও জাগিয়া আছে। মুখের রংটা তামার মতো হইয়া গেলেও গায়ের রঙে আজও সুবর্ণের আভাস পাওয়া যায়। মাথার চুলের মধ্যভাগে টাক পড়িতেছে। চোখের দৃষ্টি বিস্ফারিত ও সদা চঞ্চল। ঠোঁটের পাশে মৃদু মৃদু অর্থশূন্য মন্দ হাস্য। মেয়েকে দেখিতে পাইয়াই তিনি ফোঁস করিয়া একটি ছোবল মারিলেন। কি, এতক্ষণে এলে? আজ আমার খাওয়া জোটেনি, সে খবরটি রাখো কিছু। সুনীতি অকারণেই অপ্রতিভ হইয়া পড়িল। ঈষৎ কুণ্ঠার সহিত জিজ্ঞাসা করিল, কেন, রান্না কি ভালো হয়নি? পাড়েটাকে এত করে শেখাচ্ছি তবু। চন্দ্রকুমার জিহ্বা তালু সংযোগে একটা বিশেষ রূপ ধ্বনি করিয়া ওর কথায় বাধা দিলেন। বলিলেন, কোথায় তোমার পাড়ে?
তাকে তো আমি গলা ধাক্কা দিতে দিতে বাড়ি থেকে বার করে দিয়েছি। রাঁধবে কে শুনি? সুনীতি একটুক্ষণ স্তব্ধ থাকিল, পরে সচেষ্ট আত্মসম্বরণের সহিত কহিল, নতুন ঝিকে দিয়ে কিছু করিয়ে না হয় বাজার থেকে আনিয়ে খেলে না কেন? তুমি তো জানতে আমার ফিরতে একটু রাত হবে। চন্দ্রকুমার এই কথায় যেন আত্মমর্যাদায় নিদারুণ আঘাত পাইলেন। অকস্মাৎ সোজা হইয়া দাঁড়াইয়া সদর্পে ও সদম্ভে কহিয়া উঠিলেন, তুমি কি ভেবেছ পাঁড়েকে বিদায় দিয়ে আমি তোমার ঝি মাগিকে বাড়িতে থাকতে দিয়েছি? কেন কেন দেব? মেয়ে মানুষ বলে? কিসের জন্যে? মেয়ে মানুষ কি পুরুষ মানুষের চাইতে কোনো কিছুতে কম? ওরা কি পুরুষের চেয়ে কম খায় না কম পরে? খাটতে পারে কম? চুরি করে না? মিথ্যের ঝুরি নয়? যত সব মন্দ কাজ সংসারে হয় সব্বার মধ্যেই থাকে ওরা ওরা ওরা। বাবা! সুনীতি বলিয়া উঠিল। চন্দ্রকুমার সর্বশরীরে একটা ঝটকা দিয়া আধফেরা হইয়া দাঁড়াইলেন। মুখে একটা তীব্র বিদ্রূপের কুটিল হাস্য তার ফুটিয়া উঠিল। হ্যাঁ গো, হ্যাঁ, তোমার গায়ে তো লাগতেই পারে, মেয়ে মানুষ কি না? কিন্তু সত্যি কথা বলবো, হ্যাঁ নিশ্চয়ই বলবো, তোমার ভালো না লাগলেও বলবো। শুনতে পেলে? সুনীতি অতি মৃদু একটি নিঃশ্বাস ভিতরে ভিতরে চাপিয়া ফেলিয়া সংযত কণ্ঠে উত্তর করিল, শুনেছি। চন্দ্রকুমার নিজের খেয়ালেই যথাপূর্ব বলিয়া চলিলেন, হ্যাঁ শুনতেই হবে, হবেই শুনতে। না শুনলে আমি ছাড়ব কেন? কেন কেন ছাড়ব শুনি? আমার বাড়িতে আমি কর্তা নই? চিরটা কাল ধরে শুনে আসছি কর্তার ইচ্ছায় কর্ম। আজকের দিনে কিসের জন্যে তার ব্যতিক্রম হবে শুনি? হঠাৎ কি পৃথিবীটা সূর্যের আকর্ষণ থেকে সরে দাঁড়িয়েছে? কিছুতেই না, কিছুতেই না। আমার যা খুশি হবে আমি করব। ঝি, চাকর, বামুন দিদি, বামুন ঠাকুর, যাকে ইচ্ছে হবে তাড়িয়ে দেব, সব তাড়িয়ে দেব, দেবই দেব। কি করতে পারবে তুমি সুনীতি? পারবে কিছু করতে? সুনীতি কি বলিবে, সে স্তব্ধ স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। অথচ সে জানে তাকে এখনই রান্নাঘরের দিকে যাইতে হইবে, না গেলে রাত্রের আহার্য প্রস্তুত হইবে না। বাড়িতে দ্বিতীয় প্রাণীটি পর্যন্ত নাই। চন্দ্রকুমার কিন্তু মেয়ের নীরব ঔদাস্য পছন্দ করিলেন না। আরও খানিকটা উত্তেজিত হইয়া কথার উপর জোর দিয়া দিয়া পুনশ্চ তাহাকে প্রশ্ন করিলেন, কি গো, চুপ করে রইলে কেন? মনে করছ পারবে আমায় বাধা দিতে না? কিন্তু এই আমি একটি কথা বলে দিলুম তোমাকে, সে তুমি তো তুমি, তোমার বাবা এলেও পারবে না। সে যা করব সে শুধু আমি করব। বুঝতে পেরেছ? হ্যাঁ কি না শিগগির বলো, শিগগির। এবার আর কথা না কহিলেই নয় দেখিয়া মৃদু নিক্ষিপ্ত শ্বাসে অর্ধস্ফুট স্বরে সুনীতি উত্তর করিল, বুঝেছি বাবা, আমি এখন রান্নাঘরে যাচ্ছি। সে পিছন ফিরিয়া চলিতে উদ্যত হইয়াই ফিরিতে বাধ্য হইল। চন্দ্রকুমার ডাক দিয়াছেন। সুনীতি ফিরিয়া দাঁড়াইলে মৃদু মৃদু হাসিতে হাসিতে কহিতে লাগিলেন, ছাই বুঝেছ। যদি বুঝতেই পারতে তাহলে কি আমায় বলতে না যে আমার বাবা তো তুমি? তবে আবার বলা হচ্ছে কেন যে তোমার বাবা এলেও পারবে না? বাহ, কি লেখাপড়াই শিখলি এতদিন ধরে! একটা হক কথা বলতে ভরসা রাখিস না। আরে এই চললি কোথায়? শোন শোন, রান্না আজ আর তোকে করতে হবে না, না হয় আজ নাই বা খেলুম। কি? না, যা যা যা, রাতগে যা। নাই বা রাঁধবি কেন? কেন শুনি? খেতে দিচ্ছি না তোকে? ওসব কিনা অমনি হয়? মাগনা নাকি? একটা মেয়ে ছানা পোষা বড় চারটিখানি কথা কি না? রাঁধবি না তো কি করবি? হ্যাঁ?
মেয়ে মানুষে 3 পাশ করেছে বলে কি বাপকে কিং জর্জ করে দিয়েছে নাকি? হ্যাঁ, যা যা। সুনীতি এই অপমানের ঘায়ে মূর্ছা গেল না। বৎসরাবধি এই সমস্ত কথা সে তো অহরাত্রই উঠিতে বসিতে ক্রমাগতই শুনিতেছে। এর চেয়ে আরও কত কত মন্দ কথাও তাকে শুনিতে হইয়াছে, যেসব কথা অপর কেহ মুখে উচ্চারণ করিতে সাহস করিলে চন্দ্রকুমার হয়তো স্বহস্তে তাকে চাবুক পেটা না করিয়া জলগ্রহণ করিতেন না। কিন্তু চন্দ্রকুমার আজ তো আর সেই চন্দ্রকুমার নাই। ঝি নাই, ঠিকে ঝি হইলেও বাড়ির মোটা কাজগুলি সেই দুবেলা করিয়া দিয়া যায়। বাসন মাজা, কাপড় কাচা, জল বাটনা, ঝাঁটপাট সমস্তই পারে। শুধু রাধেই না, বাজারও করে। খামখেয়ালি গৃহস্বামীর ফাই ফরমাস সমস্তই সে খাটে। এক রান্না 7 বার করিয়া গরম করে। চালে একটি ধান, একটি কাঁকড় থাকিলে রক্ষা থাকে না। রান্নায় ঝাল হইলে বাটি শুদ্ধ ব্যঞ্জন তার গায়ে গিয়া পড়ে। ঝাল নুন কম হইলে চারিদিকে ছড়াছড়ি হয়। তৎক্ষণাৎ নূতন তরকারি মাছ রাঁধিয়া দিতে হয়। অবশ্য সময় সময় নূতন করিয়া রান্না করিতেও যে হয় না তাও নয়। সুনীতিরও তার নিজের অংশের জিনিসগুলিকে কখনো মশলা বাড়াইয়া, কখনো মশলা ধুইয়া নূতন মশলা দিয়া নবীন মূর্তিতে সরবরাহ করিতে হইয়া থাকে। সুনীতি নুন লঙ্কা তেঁতুল গোলা দিয়া ভাত যেটুকু না খাইলে নয় খায়, পারে দই মিষ্টির পয়সা পায়। এরকম উপদ্রব বেশি দিন কে সহিবে? বামুন ঠাকরুন 2 মাসও কাটাইতে পারে নাই। তারপর কত জনই আসিল গেল। প্রাদেশিকতার কোনো বাছ বিচার করা হয় নাই। পশ্চিমবঙ্গের পূর্বোত্তর অংশের সমস্ত জেলার, উড়িষ্যা বিহারের দ্বারভাঙা, ভাগলপুর, পাটনা হইতে উত্তর পশ্চিমের গোরখপুর কেহই এবাড়ির রান্নাঘরে পদার্পণ করিতে বাকি থাকে নাই। যে একবার আসিয়াছে সে আর তো আসেই না, এবং সাধ্যপক্ষে অপরকেও আসিতে বাধা দেয়। 1-8 জন দুঃসাহসী মুখের উপর জবাব করিতে গিয়া মারও তো খাইয়াছে। লোক পাওয়া এ বাড়িতে খুবই কঠিন। সুনীতি ভোরে উঠিয়া বাসি বাসন পোড়া কড়া লইয়া মাজিতে বসিল। রান্নাঘর সে রাত্রেই রান্নার পর ধুইয়া রাখিয়াছে। উনান ধরিতে দেরি হইবে, চায়ের কেতলি ও সমস্ত সরঞ্জাম সে তেল ভরা প্রাইমাস স্টোভের কাছে সাজাইয়া রাখিয়া বাসনগুলি দ্রুত হস্তে মাজিতেছিল। বাসন মাজা কাজটাতেই বড় বেশি কষ্ট হয়। বাবা যদি ঝিটাকেও অন্তত না তাড়াইতেন। কিন্তু এ কথা ভাবিয়া লাভ কি? তার বাবা যদি বাবাই থাকতেন তবে এসব অস্বাভাবিক কাণ্ড করিবেনি বা কেন? এ কি তার পূর্বাপর পরিচিত সেই পরম স্নেহময় পিতা? মাত্র 3টি বৎসর। 3 বৎসর তার মা মরিয়াছেন, আর এরই মধ্যে তার এই অধঃপতন। সুনীতির মানস নেত্রে ফুটিয়া উঠিল তার মায়ের মুখ। আপনার শক্তিতে স্বয়ং সম্পূর্ণ, ধৈর্য ও গাম্ভীর্যে অতি সংযত, অথচ স্নিগ্ধ সহাস্য মুখে যেন পরম ঔদার্য মাখানো। কি অপূর্ব দর্শনাই যে ছিলেন তিনি! বছর 40-এর কাছাকাছি বয়স হইয়াছিল। শরীর মনে কোথাও এতটুকু ক্লান্তি দেখা দেয় নাই। তেমনি তার স্বামী প্রেমের পরিপূর্ণ সরোবরেও না। ঠিক সেই তরুণ বয়সের মতোই চন্দ্রকুমার স্ত্রীর আশেপাশে মুগ্ধ মধুপের মতোই প্রেমের গুঞ্জন গাহিয়া 2টি জীবনকে চিরশ্যামলতায় নবীন করিয়া ভরাইয়া রাখিয়াছিলেন। সংসার ছিল অভাবহীন, জীবন ছিল পরিপূর্ণ। সেবা কুশল সুচিতায় সমস্তই ছিল মধুরতম। হাস্যে রহস্যে সুপ্রফুল্ল দিনগুলি ছিল ঠিক যেন অব্যাহত একটি অপূর্ব ছন্দে গাঁথা। সহসা মেঘ না জমিতেই বাজ পড়িল।
সুনীতির মা সুকুমারী অকস্মাৎ মারা গেলেন। সংসারে লাগিল আগুন। সে আগুন ধীরে ধীরে তার সমস্ত সংসারকে, তার পরিত্যক্ত পতি পুত্রীকে ভস্মীভূত করিতেছে। ছাই হইয়া যাইতে বেশি আর বাকিও নাই। চন্দ্রকুমার পত্নী বিয়োগে মেয়েদের বিধবা হওয়ার চেয়েও বড় বেশি শোকার্ত হইলেন। তাদেরই মতো আমিষ আহার ত্যাগ করিলেন। চাকরি ছাড়িয়া অসময়ের পেনশনে যথেষ্ট অর্থক্ষতি স্বীকার করিলেন। গীতা পাঠে ও রামায়ণে চিত্ত ঢালিয়া দিলেন। কিন্তু বেশি দিন এ ভাবও তাঁর রহিল না। এটা শ্মশান বৈরাগ্যের মতোই মাস কতক চলিয়াছিল এবং সুনীতির পক্ষে তখনও ব্যাপারটা খুবই শান্তির ব্যাপার হয় নাই। স্নান নাই, আহার নাই, সারা দিন রাত্রি কাতর দীর্ঘশ্বাস, চাপা ক্রন্দনে অপগতাকে শোকাতুর আহ্বান। মাতৃশোকাতুরা নিজের দুঃখেই যথেষ্ট অভিভূত হইয়া আছে, তার উপর বাপের এতখানি কষ্ট সহ্য করা তার পক্ষে অসহনীয় মনে হইত। অথচ নিজের কষ্ট ভুলিয়া তাকেই একান্ত স্নেহে ও শ্রদ্ধায় নিবিড়ভাবে বেষ্টন করিয়া থাকিত। বিএ পরীক্ষার পর এমএ পরিবার যে কল্পনা ছিল, সে ইচ্ছা তার জন্য সে ত্যাগ করিল। অসহায় শোকাচ্ছন্ন বাপকে সে কার কাছে রাখিয়া দিয়া কলিকাতায় পড়িতে যাইবে? সকল দেশেই প্রবাদ আছে, অতির গতি ভালো নয়, অতি দর্প হতলঙ্কা ইত্যাদি। এক্ষেত্রেও তাহাই ঘটিল। চন্দ্রকুমারের অতি শোক তার অতিশয় পতনেরই কারণ হইয়া দাঁড়াইল। গুরু সহায়তা ভিন্ন শাস্ত্রাধ্যয়ন অতি সাধারণ বুদ্ধিতে তার সত্যমূর্তিতে প্রকটিত হয় না। ঝোঁকের মাথায় পুঁথির পাতা উল্টাইয়া যাওয়াই চলে। চিত্তক্ষেত্রে ধর্মের বীজ যথাযথভাবে অঙ্কুরিত হইয়া পল্লবিত ও পুষ্প প্রসবিনী ফলপ্রসূ হইতে পারে না। কিছুদিন পরে একান্ত নিরস বোধে শাস্ত্রচর্চা ছাড়িয়া দিয়া চন্দ্রকুমার সাইকিক সোসাইটিতে যাতায়াত আরম্ভ করিলেন। লেড বেইটার, অলিভার লজ, ম্যাডাম ব্লাভাটস্কি ও অন্যান্য কিছু কিছু পরলোক তত্ত্ব বিষয়ক গ্রন্থাদি একান্ত আগ্রহে সংগ্রহ ও পাঠ করিতে লাগিলেন। মনে হইল বুঝি এইবার একটা শান্তির সন্ধান পাইয়াছেন। ইহলোকের ও পরলোকের মাঝখানে যে একটা অতি গুহ্য এবং অত্যন্ত সূক্ষ্ম মিলন সেতু এই উভয় লোকের অধিবাসীদের একান্ত রূপে বিচ্ছিন্ন করিয়া রাখিয়াছে, এইবার সেই গুপ্ত পথের সন্ধান লাভ করিয়া তিনি বুঝি সেই সেতুটাকে পার হইতে পারিয়াছেন। আর কি, এখন তার প্রবাসিনী প্রিয়া আর তার অনধিগম্যা রহিলেন না। তার অন্তরের নাস্তিত্বের শূন্যতা এইবার সম্পূর্ণরূপে দূর হইয়া গেল। একদিন একান্ত আগ্রহ ভরে সুনীতিকে আসিয়া বলিলেন, আজ একজন মিডিয়ামের আসবার কথা আছে, তার কাছে তোমার মার খবর পাব, তিনি নিশ্চয় আসবেন, তুমি যাবে? সুনীতি তার বাবার পুরনো সোয়েটারটা রিপু করিতেছিল, হাত হইতে ফেলিয়া দিয়া সচকিতে দাঁড়াইয়া উঠিল। বিস্ফারিত নেত্রে চাহিয়া আগ্রহ ব্যাকুল কণ্ঠে বলিয়া ফেলিল, যাব বাবা, আমায় নিয়ে চলো। বেশ, তৈরি হও বলিয়া চন্দ্রকুমার স্ত্রীর জীবিতকালের মতো কোঁচানো মিহি ধুতি, হাতে গিলা করা আদ্যির পাঞ্জাবি ও পাতলা উড়ানি পরিয়া সাজিয়া আসিলেন। স্ত্রীর মৃত্যুর পর এসব আলমারি হইতে বাহির করা হয় নাই। এতকালের পরিত্যক্ত সোয়েডের পামসুজোড়া পায়ে ফোস্কা পড়াইয়া দিতে থাকিলেও তাদের মোহ ত্যাগ করিতে পারিলেন না। আজ বহু দিনের অদর্শনের সমস্ত বিরহ বেদনা প্রশমিত করিয়া তপ্ত নিদাঘের সমুদয় তাপদাহ জুড়াইয়া দিয়া
নববর্ষার স্নিগ্ধ সলিল সম্পাতের মতো সুকুমারী আসিবে। সে তো তার এমন অপরিচ্ছন্ন বিশৃঙ্খল বেশভূষা সহ্য করিতে পারিবে না। মিডিয়াম এদেশী নয়, একজন বিদেশি পুরুষ। তিনি প্রথমত আর একজনের বিদেহী আত্মীয়ের সঙ্গে মিলন সেতু বাঁধিয়া দিয়া তারপর চন্দ্রকুমারের প্রতি প্রশ্ন করিলেন, কাকে চান? আবেগ বিগলিত বিচলিত কণ্ঠে চন্দ্রকুমার উত্তর করিলেন, আমার স্ত্রীকে, আমার সুকুমারীকে। আমি বলে দেখি। হ্যালো মিস্টার স্মিথ, আপনি কি এর স্ত্রীকে ডেকে আনতে পারবেন? প্রসারিত ফুলস্কেপটিতে লিখিত হইল, আমি তো তাকে চিনি না, তবে এইখানে একজন লেডি দাঁড়িয়ে আছেন এবং ওই ভদ্রলোকের দিকে চেয়ে চেয়ে হাসছেন। হতে পারে তিনি ওর স্ত্রী। আপনি প্রশ্ন করুন। চন্দ্রকুমার 2-3 বারের চেষ্টার পর গলা সাফ করিয়া জিজ্ঞাসা করিলেন, এই সুকু, সুকু এসেছ? উত্তর হইল, অনেকক্ষণ, আমি তো তোমার সঙ্গে সঙ্গেই থাকি। চন্দ্রকুমারের চোখ দুইটা তার চশমার কাচের মধ্য দিয়া চকচকে হইয়া উঠিল। আনন্দ স্মিত মুখে তিনি কহিয়া উঠিলেন, সত্যি থাকো সমস্তক্ষণ, তবে আমায় দেখা দাও না কেন? উত্তর হইল, কি মজার কথাই বললে। দেখা দি আর তুমি ভূত দেখেছ বলে চেঁচিয়ে লোক জড়ো করো আর কি। রোজা ডেকে আমায় সর্ষে পোড়া খাওয়াও। চন্দ্রকুমারের সেই উজ্জ্বল দৃষ্টি সলিলার্দ্রতায় ঝাপসা হইয়া গেল। তিনি সক্ষোভে উচ্চারণ করিলেন, আমায় তুমি তাই ভাবো? সুকুমারী বলিলেন, হয়েছে, আর রাগ করতে হবে না। আচ্ছা, অমন দশা করে থাকো কেন? চন্দ্রকুমার বলিলেন, কেমন দশা? সুকুমারী বলিলেন, বাহ, জানো না যেন, নাপিতকে ধোপাকে ভাতে মেরে দর্জিকে বয়কট করে কিম্ভূত কিমাকার মূর্তি হয়ে ওসব কি হচ্ছে? চন্দ্রকুমার একটা প্রচণ্ড দীর্ঘশ্বাসে যেন সমস্ত মনটাকে এক মুহূর্তে হালকা করিয়া ফেলিলেন। তাঁর সমুদয় আত্মত্যাগ তা হইলে সার্থকতা লাভ করিয়াছে। বলিলেন, আগ্রহ মধুর কণ্ঠে বলিলেন, তোমায় ছেড়ে কিছুই আমার ভালো লাগে না যে সুকু। তুমি কেন আমায় ছেড়ে গেলে রানী? অদৃশ্য সুকু উত্তরে লিখিল, আমি কি ইচ্ছে করে চলে গেছি নাকি? নিয়তি আমায় টেনে এনেছে। কি কষ্ট! তাই বলি কি তোমায় অত কুঁড়ে হলে কখনো চলে? কুঁড়ে! সবিস্ময় অর্ধস্ফুট আর্তনাদ চন্দ্রকুমারের। কুঁড়ে! তা না তো কি? চাকরি ছাড়লে কি জন্যে? পুরুষ মানুষ কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকলে শরীর মন ভালো থাকে কখনো? কি চেহারা করেছ, আর শীতে কি চেয়েও দেখো না? অদৃশ্য সুকু উত্তরে লিখিল, আবার মনটা প্রসাদ প্রসন্নতায় ভরিয়া উঠিল। চন্দ্রকুমার বলিলেন, কি হবে শরীর নিয়ে? তোমার কাছে যত শিগগির যেতে পারি ততই তো ভালো। অদৃশ্য সুকু উত্তর দিলেন, আহা, কি কথাই বললেন। আর আমার মেয়েটার, ওর কি বিয়ে দেবে না? পড়া তো ছাড়িয়েই দিয়েছ। ঠিক সুকুমারীরই চরিত্রগত পরিচয়। ঈষৎ অভিমানে চন্দ্রকুমার উত্তর দিলেন, পড়া আমি ওর ছাড়াইনি সুকু, ও নিজেই ছেড়েছে। আর বিয়ের কথা তো 2-1টা হচ্ছে, ওই তো বিয়ে করতে রাজি হয় না। অদৃশ্য সুকু উত্তরে লিখিল, হ্যাঁ, সেও তোমারই জন্যে। তুমি যদি সহজভাবে থাকতে, ওকে তোমার জন্যে অতখানি ভাবতে বা কষ্ট পেতে হতো না। আচ্ছা, আজ যাই। না না, আর থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। সেই পতিপত্নী, সেই মান অভিমান, সেই কর্তব্য অকর্তব্যের
ঘরোয়া হিসাব নিকাশ। তবে আর যায় কি, হারায় কোথায়? শুধু যদি একবার চোখের দেখাটা দেখা যাইত। চন্দ্রকুমার আহার নিদ্রা ত্যাগ করিয়া যেখানে যত ছোট বড় মিডিয়ামের খবর সংগ্রহ করিতে পারিল ছুটিয়া বেড়াইতে লাগিল। কিন্তু সত্যই তো আর ব্যাপারটা অত সহজসাধ্য নয়। টেবিল ঠোকা, প্ল্যানচেট নামানো, অনেক কিছুই হইল, তত্রাচ এমন কিছুই মিলিল না যাহাতে অন্তর হইতে বিশ্বাস করিতে পারা যায় যে সত্যই তার অপগতা প্রিয় পত্নী বিদেহী সুকুমারী তার সঙ্গে কথাবার্তা কহিতেছে। সেই রহস্যালাপ, সেই চারিত্রিক বৈশিষ্ট্য তো কোথাও মিলিল না। প্রায় 1 বৎসর পরে আবার সেই পূর্বতন মিডিয়াম তাদের সাইকিক্যাল রিসার্চ সোসাইটিতে দেখা দিলেন। চন্দ্রকুমার সুনীতিকে খবর না দিলেও সে তার বাবার সাজসজ্জার বহর দেখিয়া আন্দাজে ধরিয়াছিল, এবার সঙ্গ লইল। সুকুমারী এবার অন্য সুরে কথা কহিল, বলিল, কেন তুমি অমন করে আমায় দিন রাত টানাটানি করছ? নিজেও দুঃখ পাচ্ছ, আমাকেও দিচ্ছ। আমায় ভুলে যাবার চেষ্টা কেন করছো না? আহতের আর্তস্বরে চন্দ্রকুমার উচ্চকণ্ঠে চিৎকার করিয়া কহিয়া উঠিলেন, তোমায় ভুলে যেতে বলছ? বেশ, তাহলে আমায় তুমি আর চাও না? তোমায় আমি স্মরণ করে দুঃখ দিচ্ছি, এমন নিষ্ঠুর হয়ে গেছো তুমি? উত্তর দিল সুকুমারীর বিদেহী আত্মা। না, সূক্ষ্মদেহী সুকুমারী। আত্মা তো আর কথা কয় না, কহিল, অর্থাৎ পেন্সিলে ভর দিয়া লিখাইল, হ্যাঁ, সব্বাই হয়। নিষ্ঠুর না হলে যদি পৃথিবীর দিকে শতচক্ষু হয়ে চেয়েই থাকত, উন্নতি করত কেমন করে? তুমি আমায় আর ডেকো না, ডাকলেও আমি আর আসব না। উফ, এত নিষ্ঠুর তুমি কেমন করে হলে সুকুমারী? আমার প্রতি এতটুকু টানও কি আর তোমার নেই? অথচ আমি তোমার জন্যে অহর্নিশে কেঁদে ফিরছি। অদৃশ্য হস্তের সবল অক্ষরে লিখিত হইল, তা জানি, আর সেই জন্যেই আমি তোমার ডাকে আর সাড়া দেব না স্থির করেছি। মৃতের পিছনে ছুটে বেড়ালে ইহ পরলোকের কোনো উপকারই নেই। তার চেয়ে মেয়েটার ভালো বিয়ে দাও, তাতে ভবিষ্যতে তোমারও মঙ্গল হবে। চন্দ্রকুমার সুগভীর অভিমান ভরে কহিয়া উঠিলেন, তুমি যদি আমায় ভুলে যাও, তবে ইহলোকে পরলোকে ভালো মন্দ কি হলো না হলো আমার তাতে বই গেল। চাই না আমার ভবিষ্যতের মঙ্গল, তুমি আমায় ত্যাগ করো না। অতি দুঃখিত থামা থামা কলমে এই কথাগুলি লিখিত হইল। নিয়তি অখণ্ডনীয় হলেও তার নিমিত্ত কারণ আমি তবে হলেম। কিন্তু কি করব, এ আমারও যে নিয়তি। এখনও শান্ত হবার চেষ্টা করো, গুরুমন্ত্র গ্রহণ করো, তাতে রুচি না হয় এই মন্ত্র জপ। এই মন্ত্র সে লিখিয়া দিল, মন দিয়ে সর্বদা জপ করো, না করলে দারুণ অমঙ্গল ঘটতে পারে। সাবধান করে দিচ্ছি, এখনও আত্মস্থ হও। আমি চললেম, আর ডেকো না। খুকি, তুই একটিও কথা বলতে পারলি নে মা? তোকে দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে বিস্তর। আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার শেষে ভালোই হবে। চন্দ্রকুমার উচ্চ চিৎকারে ডাকিয়া উঠিলেন, সুকুমারী, সুকুমারী, সুকু, সুকু। তারপর আছড়াইয়া মাটিতে পড়িয়া গিয়া সম্পূর্ণ চেতনা হারাইলেন। যখন সংজ্ঞা ফিরিল, মস্তিষ্ক তার সম্পূর্ণরূপেই বিকৃত হইয়া গিয়াছে। সেই যে পরলোক হইতে গভীর ব্যথাহত চিত্তের নিগূঢ় সাবধানতার বাণী
একটা নিদারুণ অমঙ্গলের নির্দেশ দিয়াছিল। সে যে এমন মুখোমুখি আগাইয়া আসিয়া আক্রমণোদ্যত হইয়াছিল, কে তাহা জানিত? মাসের পর মাস অতিবাহিত হইয়া চলিয়া গেল। এর কোনোই ব্যতিক্রম ঘটিল না। চন্দ্রকুমার তাঁর চন্দ্রকিরণেরই মতো পরম রমণীয় স্নিগ্ধ শীতলতা পরিহারপূর্বক দিনের পর দিন ক্রমশই তপ্ত নিদাঘের উগ্র জ্বালা তার চারিদিকে বিচ্ছুরিত করিতে থাকিলেন। ফলে নিজের তো যা হইল তা হইলই, দগ্ধিয়া দগ্ধিয়া মরিতে লাগিল কন্যা সুনীতি। জ্বালার তার পরিসীমা রহিল না। কলেজ সে ছাড়িয়াছে, এমএ পরীক্ষা না হয় নাই বা দিল, এমন কিছু বড় ব্যাপার এটা নয়। বাপের জন্য একটু ত্যাগ স্বীকার করা, সে কিছু তার পক্ষে খুব বেশি কথা নয়। কিন্তু এই যে দিনের পর দিন সমস্ত মানসিক ব্যাপারের উপর এতখানি শারীরিক কষ্ট, অনভ্যস্ত শরীর যে আর এই ক্লেশভার বহন করিতে স্বীকৃত হইতেছে না। মাথা ঘুরিয়া কতদিন রান্নাঘরে পড়িতে পড়িতে সামলাইয়া লয়, বুক প্রায়ই ধরফর করে, দেহ শীর্ণ, বর্ণ মলিন হইয়া যাইতেছে। তার আতঙ্ক বিস্ফারিত সুন্দর দুটি চোখের কোলে অর্ধবৃত্তাকারে কালির রেখা ফুটিয়া উঠিয়াছে। অথচ তার কতই বা বয়স। এই বয়সেই তো মেয়েরা খাইয়া পড়িয়া পড়াশোনা করিয়া ভবিষ্যতের সুখময় সানন্দ জীবনের জন্য নিজেদের তৈরি করিয়া লয়। সুনীতির সকরুণ শান্ত মুখখানি দেখিলেই একটি আলোক শিখা নেবা গৃহপ্রদীপের কথা শতই মনে পড়ে। খিড়কির দরজাটির বাহিরের দিকের কড়াটি খুটখুট করিয়া ঈষৎ নড়িল। কে যেন অতি মৃদু সংকোচে সন্দেহ ভীরু হস্তে সসংকোচে আত্মপ্রকাশ করিতে চাহিতেছে। কে? সুনীতি ছাইমাখা হাত ধুইয়া উঠিয়া গিয়া দরজা খুলিয়া দিল। দ্বারের বাহিরে দাঁড়াইয়া নূতন বিতাড়িতা ঝি শিবানীর মা। সুনীতির কাছে আসিয়া গলার স্বর নামাইয়া সে ফিসফিস করিয়া কথা কহিল, বলিল, মাইনেটা দেবে দিদিমণি? মাস কাবার তো আজ 8 দিন হয়ে গেছে, বাড়িওলি বড্ড তাগাদা করছে, দিয়ে দেবে? সুনীতি যেন একটা পথ পাইল, বলিল, তা দিচ্ছি। তুই চলে গেলি কেন ভাই? জানিস তো বাবার কি অবস্থা। তোদের কি একটুও মায়া হয় না রে আমার উপরে? তার কথাগুলো শেষ দিকে গাঢ় হইয়া কণ্ঠের মধ্যে জড়াইয়া আসিল। শিবানীর মা কহিল, সে তো সবই জানি দিদি, কি করব, আমি নিজে তো চলে যাইনি। শেষকালে ধাক্কা দিতে দিতে বেরো মাগি বেরো মাগি বলতে বলতে সদর রাস্তায় বার করে দিয়ে ফটক বন্ধ করে দিয়ে এলেন। আমি কি করব বলো? সত্যি বলছি, যে দিব্যি করতে বলো করতে পারি। সারা রাতটা তোমার কথাই ভেবেছি, ঘুমোতে পারিনি তিলেকের জন্য। সুনীতির আহত চিত্তে আর যেন আঘাত ব্যথা সহিতে পারিতেছিল না। নিদারুণ গুমোটের পর এতটুকু হাওয়ার ছোঁয়াতেই তাই তার দুচোখ ফাটিয়া এক রাশি উষ্ণ জলের ঝর্ণা ঝরঝর করিয়া দু গাল বাহিয়া ঝরিয়া পড়িল। সে ব্যগ্র কাতরতার সহিত ঝিয়ের একটা হাত চাপিয়া ধরিল। আমি বড্ড একলা শিবুর মা, তুমি আমার মুখ চাও, তুমি ফিরে এসো ভাই, ফিরে এসো। এসব শ্রেণীর ভিতর স্বার্থান্ধতা যদিও খুবই প্রবল, তথাপি মানুষ মাত্রেরই মধ্যে সকলকারই একটা দুর্বল স্থান আছে। দুর্বল মুহূর্তে সেখানে স্পর্শ লাগিলে তাকে এক মুহূর্তেই উদারতর করিয়া তুলিতে তখন আর বাধে না। সে আজ যে মাহিনার ছুতা করিয়া আসিয়াছিল, এটা এই সুনীতির প্রতি অনুকম্পাতেই, নহিলে মাহিনা সে প্রয়োজন মতো লইবে বলিয়া নিজেই সুনীতির কাছে জমা রাখিয়াছিল।
তথাপি দ্বিধাগ্রস্তভাবে কহিল, থাকলুম না হয়, কিন্তু বাবু যদি থাকতে না দেয়। দেখেছ তো, মানুষজনের উপর আজকাল বড্ডই নারাজ। কেবলই বলে, রাক্ষসের মতন গবগবিয়ে সব খাচ্ছে, কোন দিন আমায় খাবে, বিদায় করো, বিদায় করো। সুনীতি কহিল, লক্ষ্মী দিদি, তুমি খিড়কি দিয়ে এসে কাজ করে দিয়ে বেরিয়ে যেও, আমায় বাঁচাও, বাবা দেখতে পাবেন না। ঝি এ প্রস্তাবে রাজি হইল। পরের দিন সকালবেলায় চন্দ্রকুমার যখন নিচে নামিয়া আসিলেন, তখন তিনি আর সে মানুষই নন। চোরের মতন পা টিপিয়া টিপিয়া ঘরে ঢুকিতেছিলেন। হঠাৎ সামনাসামনি দেখা হইয়া গেল সুনীতির সঙ্গে। সে তখন ত্রস্তভাবে গরম জলের কেতলি ঝাড়ন দিয়া ধরিয়া ভিতর দিকের দরজাটা দিয়া ঘরে ঢুকিতেছিল। চন্দ্রকুমার সুস্পষ্ট রূপেই চমকাইয়া উঠিলেন। তার ম্লান মুখ ম্লানতর হইয়া উঠিল। সংকোচে দৃষ্টি নত করিয়া দরজার সামনেই দাঁড়াইয়া পড়িলেন। অগ্রসর হইতে আর পা উঠিল না। সুনীতি অতটা লক্ষ্য করে নাই, আর করিলেই বা কি? এরকম ঘটনা তো বৎসর কাটিতে যায়, তাদের নৈমিত্তিক নয়, নিত্যকারই ঘটনা। প্রচণ্ড রাগে জ্ঞানশূন্য হইয়া লোক তাড়ানো এবং তারপর অনুতপ্ত হইয়া মেয়ের কাছে মার্জনা ভিক্ষা। এমনকি সেই বিতাড়িতা যদি তখন সম্মুখে থাকে, তাদের কাছেও হাতে ধরিয়া ক্ষমা প্রার্থনা করিতে কিছু মাত্র তাঁর বাধে না। আবার বিনা নোটিসেই অকস্মাৎ মার মার শব্দে পূর্বকৃত ব্যাপারেরই পুনরাভিনয় করা। উফ, কি নিদারুণ নিদারুণ সেসব দৃশ্য! সহ্য করা সে যে কি কঠিন। ছাঁকনি দিয়া চা ছাকিতে ছাকিতে সুনীতি ডাকিল, এসো বাবা, ততক্ষণ মাখন মিছরিটা খেয়ে নাও। সে অন্য হাত দিয়া কাঁচের প্লেটে সাজানো মাখন মিশ্রি, খোসা ছাড়ানো বাদাম ও ভিজে মুগের সঙ্গে বাটা চিনি এবং ক্রিম লাগানো টোস্ট দুখানি বাপের চেয়ারের দিকে ঠেলিয়া দিল। চন্দ্রকুমার কবিরাজি মতের এবং পূর্বাভ্যাস মতন ঠান্ডা ও গরম প্রেসক্রিপশন একসঙ্গেই ব্যবহার করিয়া থাকেন। আপত্তি করিয়া কোনো লাভই ছিল না, তাই সুনীতি করে নাই। মেয়ের সহজ কণ্ঠস্বরে ও মুখভাবে চোখ তুলিয়া দেখিয়া তাহার একটু যেন সংকোচ কাটিল। অগ্রসর হইয়া আসন গ্রহণ করিতে করিতে স্নেহকরুণ কণ্ঠে কহিয়া উঠিলেন, দেখিস মা, হাত পোড়াসনি যেন, ঢের সময় আছে, তোকে অত ব্যস্ত হতে হবে না। সুনীতির চাপা ঠোঁটের কোণের কাছে একটি বিন্দু দুঃখের হাসি অতি সন্তর্পণে ফোটে ফোটে হইয়াও সাহস করিয়া ফুটিতে পারিল না। সক্ষোভে সেটুকুকে সে ভিতরে চাপিয়া লইতেই মনে পড়িল এই কথাটাই। তার বাপ ইতঃপূর্বে এক পেয়ালা তৈরি চা তার দিকে অগ্রসর করিয়া দিতে গেলেও কতবারই না তাকে আন্তরিকভাবেই বলিয়াছেন, বাবা, কিছু খাচ্ছ না যে, খাও। চন্দ্রকুমারের যেন চটকা ভাঙিয়া গেল। হ্যাঁ, এই খাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি নাই তো। না, খাবো না। তুই কিরকম রোগা হয়ে গেছিস, আর আমি ভালো মন্দ খেয়ে খেয়ে দিনকে দিন পেড়ো সুর হচ্ছি। কেন, দেখছিস না কত মোটা হয়ে গেছি? তোর মা যদি এখন আমায় দেখে, চিনতে পারে? কখনো পারে না। সুনীতি প্রমাদ গণিল, তাড়াতাড়ি করিয়া বলিল, নিশ্চয় পারেন। মা তোমায় কত রকম ভালো ভালো জিনিস তৈরি করে করে খাওয়াতেন, সে কি রোগা হবার জন্যে? তুমি না খেলে তার কষ্ট হবে না? সর্বনাশ! কেনই বা সে এমন কথাটা হঠাৎ বাপকে খুশি করিবার লোভে বলিয়া ফেলিয়াছিল? উফ, কেন মরিতে বলিল? ঝনঝন শব্দে হাতের প্লেটখানা টান মারিয়া মাটিতে আছড়াইয়া ফেলিয়া দিয়া চন্দ্রকুমার লাফাইয়া উঠিয়া
দু হাত ঊর্ধ্বে তুলিয়া অকস্মাৎ কান ফাটা চিৎকার আরম্ভ করিলেন। কে বললে তোকে? কে বললে তোকে? তার কষ্ট হবে তোকে কে বলেছে? বল বল, শিগগির করে বল, বল, না হলে আজ তোকে আমি আস্ত পুঁতে ফেলবো। মেয়ে বলে কিছু বলি না, তাই না? তার যদি আমার জন্য এতটুকুও কষ্ট হতো তাহলে সে বলতে পারত, ডাকলেও আর আসবো না। নেমখারাম, বেঈমান কোথাকার। আর তুইও তো তারই গর্ভের মেয়ে, কই বলতে পারলি না তো? কি করে তুই জানলি যে তার কষ্ট হয়? বল, কে তোকে বলেছে? তোকে কে এ কথা বলেছে? বল, না হলে তোকে আজ আমি দুখানা করে কেটেই ফেলবো, ফাঁসি যাব। আমি তো ও কথা বলেছি ওকে। আপনি একটু ঠান্ডা হন দেখি। সুনীতির হাত কাঁপিয়া চায়ের পেয়ালার খানিকটা চা চলকাইয়া টেবিল ক্লথের উপর পড়িয়া গেল। বাপকে দিবার জন্য সে পেয়ালাটা হাতে লইয়াছিল, নামাইয়া রাখিতে ভুলিয়া গিয়াছে। কি বললে? কি বললে তুমি? তুমি বলেছ? তুমি কে? কে তুমি? তুমি কি জানো যে ও কথা ও ওকে বলেছে? সুকুমারীর সঙ্গে তোমার কি দেখা হয়েছিল নাকি যে তুমি তার মনের খবর ওকে দিতে গিয়েছ? আসপদ্দা তো কম নয় তোমার। বেরো এখান থেকে। গেট আপ, গেট আপ। চন্দ্রকুমার আগন্তুককে প্রায় তাড়া করিয়া ছুটিয়া গেলেন। যে আসিয়া ওই কথা বলিয়াছিল উজ্জ্বল শ্যামবর্ণ, প্রমাণ সাইজের বেশ একজন সুশ্রী যুবক সে। সাজসজ্জাও তার ভদ্র শ্রেণীর তারুণ্যদ্যোতক। মুখের ভাবটি ভারী স্নিগ্ধ ও অত্যন্ত আকর্ষণীয়। সে তার স্বভাব মধুর কণ্ঠে ধীর স্বরে উত্তর করিল, আমার চেনা একজন মিডিয়াম আছেন, আমি তাঁরই থ্রুতে সব্বার সঙ্গে কথাবার্তা কইতে পারি কি না? আপনার কন্যা আমাদের কলেজে পড়তেন, ডিবেটিং ক্লাবে আলাপও একটু আধটু হয়েছিল। সেদিন হঠাৎ ট্রামে দেখা হতে উনি আমায় জিজ্ঞাসা করেন কোনো মিডিয়ামকে আমি চিনি কি না। তাই বাধ্য হয়েই একজনকার খবর ওকে আজ বলতে এসেছি। খুব ভালো মিডিয়াম, যাকে চাইবেন তাকেই তিনি ডেকে দেবেন। চেনাশোনার অত শত উনি ধার ধারেন না। গ্ল্যাডস্টোন বলুন, গ্ল্যাডস্টোনকে পাবেন। চান যদি নেপোলিয়ানকে, তাও পাবেন। শাহজাহান বাদশাহকে পাওয়া যায় কি না অবশ্য আমি সেটা সঠিক বলতে পারছি না, কেননা এই সম্প্রতি পাকিস্তানে বাদশাহী করবার জন্যে যদি অবতার হয়েই থাকেন সেটা খোদা মালুম, নইলে উপর মুল্লুকে থাকলে নিশ্চয়ই আসবেন। তবে নাদির শাহ, তৈমুর আর চেঙ্গিস খাঁ অথবা রঘু ডাকাতের অবতার অনেকবারই হয়ে গেছে। ওদের কটিকে শুধু মাথা খুঁড়লেও পাবেন না, যেহেতু সম্প্রতি তারা রণরঙ্গে মেতে রয়েছেন। চন্দ্রকুমার ধৈর্য ধরিয়া দাঁড়াইয়া এইসব কাহিনী শুনিতেছিলেন। অসহিষ্ণু হইয়া বলিয়া উঠিলেন, ফক্কুরি রাখো ধন। কোথায় থাকে তোমার সেই মিডিয়াম? নিয়ে চলো আমাকে সেইখানে, এক্ষুনি নিয়ে চলো, না গেলে ওই ডান্ডা দিয়ে মাথাটা ফাটিয়ে দেব। সুনীতির মুখখানা মরা মুখের মতো সাদা হইয়া গিয়াছে। সে তার কম্পিত ওষ্ঠা ধরে কি যেন বলিতে গেল, কিন্তু বলা আর তার হইল না। হাতের ইঙ্গিতে উহাকে থামাইয়া দিয়া আগন্তুক সপ্রতিভ স্নিগ্ধ হাস্যে উত্তর দিল, আপনাকে সেখানে কোন দুঃখে নিয়ে যাব? তাকেই এখানে আজ রাত্রে আমি আনছি যে। এইখানে, এই তার নিজস্ব বাড়ি ঘরে। এইখানে এসেই না তার মনটা পরিতৃপ্ত হবে? তাছাড়া দেখুন, আপনি অত ভিড়ের মধ্যে ডাকতেন বলেই না তিনি ডাকলেও আসবেন না বলেছিলেন। নিজে যেচে এসে ওকে বললেন, দেখুন আমি হিঁদু ঘরের বউ মানুষ, যতই হোক সাহেব টায়েবের হাত ধরা কি আর আমি পছন্দ করতে পারি? এই রকম কেস ওর কাছে বিস্তর এসেছে কি না, ওরই কাছে আমার সেসব কাহিনী শোনা। তাই বলছি, দেখছেন তো ঠিক হুবহু তাই এক্ষেত্রেও ঘটেছে। কথায় বলে
স্বভাব যায় না মোলে। আচ্ছা সুনীতি দেবী, দিন না ওর চাটা ওকে এগিয়ে দিন। আর যদি বেশি থাকে তো আমাকেও 1 কাপ, না হয়তো 8 পেয়ালা টাক। অবশ্য নিজের জন্যেও একটুখানি রাখবেন। না না, সমস্তটা আমায় ঢেলে দিচ্ছেন কেন? আছে আরও? কই ঢালুন তো দেখি। আচ্ছা, তাহলে বিস্কুট 2টো চন্দ্রবাবু, না কি বলবো, জ্যাঠামশাই বলি? হ্যাঁ, খেয়ে নিন। আর বেশ করে তেলটি মেখে স্নান আহার করে একটুখানি নিদ্রা দিয়ে নেবেন। বৈকালে চা ইত্যাদি খেয়ে সম্পূর্ণরূপে তৈরি থাকবেন। সন্ধে হলেই ওকে আমি সঙ্গে করে নিয়ে আসব। আর আপনি সুনীতি দেবী একটা কাজ করবেন। একটি নির্জন দেখে ঘর গঙ্গা জলে ধুয়ে মুছে, ধূপ জেলে, ফুল সাজিয়ে, চন্দনের ছড়া দিয়ে একটি ছোট্ট চৌকিতে কাগজ পেন্সিল রেখে দেবেন। নিজে স্নান করে একটি ক্ষৌম্য বস্ত্র পরবেন। কপালে দেবেন শ্বেত চন্দনের প্রলেপ। চাই কি আপনারই হাত দিয়ে লেখা বার হতেও তো পারে। ওর সেরকম শক্তিও আছে। বেশ, সব ঠিক থাকলো। এখন প্রণাম জ্যাঠামশাই। নমস্কার সুনীতি দেবী, চললেম। অদ্ভুত, ঝড়ের মতো আসিয়া তেমনি করিয়াই চলিয়া গেল। কিন্তু কি অসাধ্য সাধনই না সে করিয়া গেল, সে শুধু জানিল সুনীতি। ক্ষুধিত একটা বাঘকে নিরীহ ভেড়া বানাইয়া দিয়া গেল। যে এ কাজটি করিল সে তার একান্তই অপরিচিত, অথচ এমন সব কথা যা অন্যের পক্ষে জানা সম্ভব নয়, কেমন করিয়াই বা সেসব কথা বলিয়া গেল। দিনভর ভাবিয়া ভাবিয়াও সুনীতি এই অপূর্ব রহস্যের কোনো সুমীমাংসা করিতে পারে নাই। যে সকল কথা এই অপরিচিত তরুণ তার মুখের উপর বলিয়া দিয়া গেল, তার মধ্যের প্রায় সমস্তটাই তো মিথ্যা। কলেজে সে এর সঙ্গে কোনো দিনও পড়ে নাই, কোনো ডিবেটিং ক্লাবে যোগ সে কদাপি দেয় নাই। দিবার অবসর তার কোথায় যে দিবে? ইহাকে কোনো দিন সে চোখে দেখিয়াছে এমনও তার স্মরণ হইল না। অথচ এমন সব কথা সে গড় গড় করিয়া বলিয়া গেল, যে কথা বাহিরের কোনো লোকেরই জানা কিছুতেই সম্ভব নয়। তবে কি সত্য সত্যই এ যা বলিল সবই সত্য? অর্থাৎ তার মাই মিডিয়ামের মুখ দিয়া সত্য সত্যই স্বামীর সহিত কথাবার্তা কহিতে এতদিনে সম্মত হইয়া ইহাকে পাঠাইয়া দিয়াছেন। তিনি তো সবই দেখিতে পাইতেছেন, তবে উপায় দেখিতে পাইলে প্রতিবিধান না করিবেনি বা কেন? তার সমস্ত শরীর আনন্দে, আশ্বাসে, কৃতজ্ঞতায় রোমাঞ্চিত হইয়া উঠিল। 2টি চোখ দিয়া অজস্র ব্যথা বিজড়িত আনন্দাশ্রু ঝরিয়া পড়িতে লাগিল। অভিমানে আনন্দে সংমিশ্রিত গদগদ কণ্ঠে অর্ধস্ফুট স্বরে সে ক্রমাগত উচ্চারণ করিতে লাগিল, মা, মা, ও মা, মা, মা গো, মা আমার মা, আমার মা। এতদিনকার সমুদয় দুঃখ অভিমান যেন নিঃশেষ হইয়া সেই অশ্রুজলের সঙ্গে তার মনের মধ্য হইতে মার্জিত ও ধৌত হইয়া যাইতে লাগিল। অপরাধের কুণ্ঠায় মরিয়া গিয়া মনে মনে ক্ষমা চাহিতে চাহিতে পুনঃ পুনঃ বলিতে লাগিল, কত অন্যায় কথা তোমার উদ্দেশ্যে আমি বলেছি মা। স্বার্থপর বলে কত অনুযোগী যে করেছি, সেসব তুমি নির্বোধ বলে আমায় ক্ষমা করবে তো? আমি তো স্ত্রী নই, মা নই, কেমন করে তাদের মনের কথা বুঝতে পারবো? আমার বাবা এত দুঃখ পাচ্ছেন, শুধু তোমার তাকে বৎসরান্তে একটি দিনের দেখা দেওয়া, না তাও নয়, একটুখানি লিখে জানানো মাত্র। এইটুকুও তুমি কেন পারবে না বললে? এই ভেবে কত রাগ করেছি, কিন্তু তুমি তো চুপ করে থাকতে পারোনি। এই তো
সুযোগ পেতেই আপনি ছুটে এসেছ একজন অপরিচিতের কাছে। সুনীতি, বজ্র নির্ঘোষের মতো আহ্বান আসিল। সচকিত সুনীতি উঠিয়া দাঁড়াইয়া দেখিল রুদ্রমূর্তিতে চন্দ্রকুমার অদ্ভুত মুখভঙ্গি করিয়া দাঁড়াইয়া আছেন। সুনীতির দুই চক্ষে তখনও শতধারা বহিতেছিল, সে তাহা মুছিতেও ভুলিয়া গেল। হঠাৎ আবার এ হইল কি? খুবই খোশ মেজাজে আজ তো চন্দ্রকুমার পরিপাটি রূপে স্নান আহার করিয়া সুখে নিদ্রা যাইতেছিলেন। ঘুম ভাঙিয়া সহসা এই মূর্তি কেন? কেন তাহা চন্দ্রকুমারী বলিলেন। চিৎকার শব্দে ধমক দিয়া উঠিলেন, আজকের দিনে তোর চোখে জল কিসের জন্যে শুনি? মা আসছে ঘরে, নিজেরই মা সে তোর সৎ মাকে তো আর ঘরে আনছি নে। তবে আবাগির বেটি, তুই কাঁদছিস কি জন্যে শুনি? কেন? কলের জলের মতন চোখের জলে সরকার ট্যাক্স বসায়নি বলে? আমায় যদি কর্পোরেশনের মেয়র করে আমি তাই করব। হ্যাঁ, দেখিস তোরা ছিঁচকাদুনিরা, নিশ্চয়ই করব ওই আইনটি। বাছাধনদের কাঁদার সুখটি বার করছি, এই দেখো না। এই কথা সুনীতি হাঁপ ছাড়িয়া বাঁচিল। মনে একরকম আর মুখে আর এক রকমের হাসি আনিয়া উৎসাহ প্রকাশ করিয়া কহিয়া উঠিল, আমি তো কাঁদিনি বাবা, মা আসবেন তাই সব ঝাড়াঝুড়ি করছিলাম কি না। ধুলো না পোকা কি একটা চোখে পড়েছিল, তার জন্যে অত জল পড়ছে। এখন তুমি চলো দেখি চা করে আনি গে। আজ তোমার চায়ের সঙ্গে একটু গরম হালুয়া করে দিই, কেমন? আর নিমকি ভেজেও রেখেছি, আগে সেগুলো পেট ভরে খেয়ে নাও, হয়তো অনেক রাত হয়ে যাবে খেতে। খাবারের রেকাব টানিয়া লইয়াই চন্দ্রকুমার ঈষৎ মুখ বিকৃত করিলেন। এ কি করেছিস? হালুয়াতে কর্পূর দাওনি তো? জানিস নে নাকি এত বড় ধেরে মেয়ে তুই, তোর মা কি কি পছন্দ করতেন? সহাস্যে সুনীতি উত্তর করিল, খেয়ে দেখেই বলো, না খেয়েই রাগ করছো কেন? কেমন, দিইনি? দিয়েছিস, কিন্তু চিনে বাদাম চামচ দিয়ে আরেকটু ভাঙো, মৌরি, ছোট এলাচ, কিশমিশ, চিনে বাদাম সব দিয়েছি তো, ভালো হয়নি? এ তোকে আর করতে হয় না, তোর মা এসে নিজে হাতে করে দিয়ে গেছে, খেয়েই দেখ না কেন। তোর দ্বারা উনি চলে যাবার পর একটি দিনও এমনটি কি হয়েছিল? তবে হ্যাঁ, নিজের কোলে যদি ঝোল টানো সে অবশ্য আলাদা কথা। সুনীতি এই অবমাননাজনক বিদ্রূপে আজ একটুও আহত হইল না, যেন সে গভীর অন্ধকারের মধ্যে এতটুকু একটুখানি আলোর সন্ধানই পাইল। সাগ্রহ কণ্ঠে কহিয়া উঠিল, ঠিক বলেছ বাবা, এ মায়েরই হাতের করণ। আর শোনো, একটা কথা বলি, তুমি হয়তো বিশ্বাস নাও করতে পারো, যখন আমি হালুয়া করবার জন্য স্টোভে কড়া চাপালুম, অমনি লক্ষ্মীবিলাস তেলের গন্ধ পেলুম। তুমি তো জানো মা ও ছাড়া কখনো অন্য কোনো তেলই মাখতেন না। চন্দ্রকুমার হা হা করিয়া উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিলেন, হা হা হা, মনে আবার নেই? খুব আছে। তোর মাটি কি কম দুষ্টু ছিল? ওর যত সব পুরনো চালের জিনিসের পছন্দ, গোলাপ জল, কেওড়া, আতর, কর্পূর। জর্দা খেতেন, সেও মৃগনাভি আর কেশর দেওয়া, বিলাতি এসেন্স। নিজে তো মাখতেনই না, আমি কখনো মেখে এলে নাকে কাপড় গুঁজে বলতেন, এহ মাগো, ঘরের মধ্যে 7টা ছুঁচো চলে গেল কখন। সোজা দুষ্টু ও। শেষের মন্তব্যটুকু হাসির পরিবর্তে কান্নার মতোই শুনাইল। আহ ভগবান, এত ভালোবাসার বস্তুকে এমন করিয়া কেনই বা তুমি কাড়িয়া লও? একটু কি কষ্ট হয় না তোমার?
এ কাজ করতে? অথচ ভাগ্যিমানের বউ মরে বলিয়া একটা প্রবাদ কথাও তো এই বাংলাদেশেই বহু কাল ধরিয়া চলিয়া আসিতেছে। সুনীতি চন্দ্রকুমারের ধুতি পাঞ্জাবি আনিয়া তাকে পরাইয়া দিল। ঘরকন্যা যত দূর সম্ভব গোছগাছ করিয়া রাখিল। ফুল আর আজকাল তার টবের গাছগুলিতে ফোটে না, কতগুলা যত্নের অভাবে মরিয়াই গিয়াছে। ঝিকে দিয়া মালা ও ফুল বাজার হইতে কিনিয়া আনাইল, তাহা দিয়া ফুলদানি সাজাইল, কিন্তু ফুলের তোড়ার জোগাড় করিতে পারিল না। তখন মায়ের হাতের তৈরি করা পশমের ফুল গাছটি চিত্রিত একটি মাটির ছোট্ট টব হইতে তুলিয়া তাহা দিয়াই টেবিলের উপরিভাগ সাজাইয়া রাখিল। প্রসন্ন চিত্তে ঘুরিয়া ঘুরিয়া চারিদিক দেখিতে দেখিতে সহসা চন্দ্রকুমারের মেয়ের দিকে চোখ পড়িতেই চটকা ভাঙিল। পুরুষ কণ্ঠে চেঁচাইয়া উঠিলেন, এর মানে কি? হ্যাঁ বলি, হ্যাঁ গো, এর মানে কি? ওর চোখে আমায় খাটো করে দেওয়া, এই তো? এমন না হলে আর বিদুষী কন্যা? বেঈমান, বেঈমান, যার খাবে তারই কুচ্ছ গাইবে। ভয়ে সুনীতি আবার শুকাইয়া উঠিল। এত পরিশ্রমে, এত যত্নে সে সারা দিনে যে সমস্ত আয়োজন করিয়া তুলিয়াছে, হয়তোবা এখনই এক বিরাট লঙ্কা কাণ্ডে সে সমস্তই ধ্বংস হইয়া যাইবে। শুষ্ক মুখে বিপন্নভাবে নীরবে তাকাইয়া রহিল। মনের প্রশ্ন মুখে ফুটাইতে ভরসা করিল না। কি বলিতে কি হইবে, কোনো ঠিকানা আছে কি তার? চন্দ্রকুমার একটু পরেই ঈষৎ সুর নরম করিয়া আপনা আপনি বলিলেন, এরকম মূর্তি কেন? বলবে, কখন সাজসজ্জা করব? এই তো তোমার মা বলতেন, যে রাঁধে সে কি চুল বাঁধে না? শোনোনি কখনো সে কথাটা? ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধ পড়েই দেখো না কি বলেছেন বাংলার সেই মহান শিক্ষাগুরু। বলেননি কি, একসঙ্গে যিনি বিবি ও বাঁদি হতে পারেন, লক্ষ্মী চরিত্র তিনি আয়ত্ত করেছেন। যাও যাও, ভালো করে চুল টুল বেঁধে ভালো দেখে জামা কাপড় পরে এসো গে। শিগগির যাও, খুব শিগগির ফিরে এসো, কিন্তু ওই নিয়ে 7 জন্ম লেগে থেকো না, বুঝলে? সুনীতির এতক্ষণে মনে পড়িল, সত্য সত্যই সে নিজের কথা সম্পূর্ণরূপেই ভুলিয়া গিয়াছিল। সারা দিন ধরিয়া ঘরদোরের ঝুলঝাড়া হইতে রাধাবাড়া পর্যন্ত করিয়া যে মূর্তি তার এখন হইয়াছে, এই বেশভূষার সঙ্গে ওই টোকা মাথা ও ঝুলকালি মাখা হাত মুখ যে কোনো লোকের সাক্ষাতেই বাহির করার মতন নয়। চট করিয়া তার মনে পড়িয়া গেল সকালবেলার সেই শুভ সন্দেশবাহী সুশ্রী চেহারার যুবকটিকে। তার সাক্ষাতে সকালে যা হইয়াছে সেই তো যথেষ্ট। এই মূর্তি লইয়া আবারও সে বাহির হইতে চাহে না। জীবনের বিষম ঘূর্ণিপাকে পাক খাইতে খাইতে, যদিও তার জীবনের মধ্যে একমাত্র বজ্রবিদ্যুৎ ভরা মেঘাচ্ছন্ন বর্ষা ঋতু ভিন্ন অন্য কাহারও প্রবেশ পথ ছিল না, কিন্তু কালের ধর্ম তো আর কোনোই বাধা মানে না। পথ না পাইলেও সে যে অবসরের প্রতীক্ষায় পথপ্রান্তে অপেক্ষা করিয়া উন্মুখ হইয়া থাকে। সহৃদয়ে সেই তরুণকে তরুণী হইয়া অন্তত নির্লিপ্ততার দ্বারা অবমাননা সে কোনো মতেই তো করিতে পারে না। যখন সে সাজসজ্জা করিয়া ঘরে ঢুকিল, চন্দ্রকুমার একটু অগ্রসর হইয়া আসিয়া সপ্রশংস বিস্ময়ে তাহাকে নিরীক্ষণ করিয়া দেখিতে দেখিতে মৃদু মৃদু হাসিয়া এইটুকু মাত্র বলিলেন, না, তোমার চেহারা যতটা খারাপ হয়ে গেছে মনে করি ততটা হয়নি। অবশ্য সুকুমারী ঠিকই ধরে ফেলবে। সন্ধ্যার অল্প পরেই ট্যাক্সি হইতে নামিয়া 2টি লোক ঘরে আসিয়া ঢুকিল।
দ্বারের কপাট তাদের জন্যেই খোলা ছিল। এতক্ষণ পর্যন্ত পিতা পুত্রী উভয়েই প্রতীক্ষমান হইয়া সংশয়াচ্ছন্ন চিত্তে পুনঃ পুনঃ দেওয়ালে টাঙানো ঘড়িটার কাঁটার দিকে চাহিতেছিলেন। বিলম্ব দেখিয়া ততক্ষণে ভয়ে সুনীতির বুক ঢিপ ঢিপ করিতে আরম্ভ করিয়াছে। যদি তারা না আসে তখন কি যে হইবে সে কথা ভাবিতেও তার গায়ে কাঁটা দিয়া ওঠে। যারা দুজন ঘরে ঢুকিল তাদের মধ্যে একজন সেই সকালবেলার ছেলেটি, আর একজন সুনীতি সবিস্ময়ে দেখিল মাথায় মস্ত বড় পিঙ্গল বর্ণ জটা, মুখে ছাই মাখা ঈষৎ পিতাভ শ্বশ্রু সংযুক্ত এক গেরুয়া আলখাল্লা পরা সাধু। সাধুদের তো একে বয়স বোঝাই যায় না, তার উপর মুখে ভস্ম মাখা, মাথার উপর চূড়া আকারে বাঁধা কপিস বর্ণের সেই প্রকাণ্ড জটার ছায়ায় মুখটা অর্ধাবগুণ্ঠিত। চন্দ্রকুমার ভক্তিভরে প্রণত হইতে যাইতেই সাধুজি ত্রস্তে বেশ খানিকটা পিছু হটিয়া গিয়া দুই কর সংযুক্ত করিলেন, গম্ভীর নিঃস্বনে উচ্চারণ করিলেন, নারায়ণ নারায়ণ। তাঁর সাথী সসম্ভ্রমে চন্দ্রকুমারকে প্রণামপূর্বক কহিল, ওরা যে সর্বভূতে নারায়ণের অধিষ্ঠান দেখেন কি না? প্রণাম তো কারুর কাছেই ওরা নেন না জ্যাঠামশাই, শুধু বলবেন নমো নারায়ণায়। চন্দ্রকুমার প্রীত হইয়া ওই কথাই বারে বারে উচ্চারণ করিলেন। পূজার ঘরে আসিয়া চক্রে বসা হইলে সাধুর হাত দিয়া লেখা বাহির হইল। কি ব্যাপার কি? এমন করে রাষ্ট্রবিপ্লব করছো কেন? আমার সাধের পাতা সংসারটাকে একেবারে লণ্ডভণ্ড ছন্ন ছাড়া করে ছাড়বে না কি ভেবেছ? চন্দ্রকুমার ঈষৎ আগ্রহান্বিত হইলেও বিষম অপ্রতিভভাবে একটু আমতা আমতা করিয়া উত্তর দিলেন, তুমি কেন আমায় ভুলে মোক্ষ লাভে মন দিতে গেলে? আমি তোমার কাছে যাবার জন্যে পথ চেয়ে দিন গুনছিলুম। কেন আমার সেই স্বপ্ন তুমি এক আঘাতে ভেঙে চূর্ণ করে দিলে? লেখা আসিল, স্বপ্ন ভাঙলে শিশুরাই তো হাত পা ছুঁড়ে কোকিয়ে কেঁদে ওঠে। তুমিও যে তাদেরই মধ্যে একটি, সে কথা আমার মনে ছিল না। যা হোক, খুব প্রতিশোধটাই নিলে। মোক্ষ তো চুলোয় চলে গেছে। এই একটি বছর ধরে প্রত্যেক মানুষের মনের দোড়ে দোড়ে উঁকি পেরে পেরে ঘুরে বেরিয়েছি। একমাত্র চিন্তা, কার দ্বারা মহারাজের দরবারে গিয়ে হাজির হই। অবশেষে এই মহাত্মার, এই সাক্ষাৎ মহাপুরুষের দর্শন লাভ করে তবেই এই দুস্তর পারাবার পার হয়ে চরিতার্থ হতে পেরেছি। এখন প্রভুর আজ্ঞা হোক, দাসীকে কি করতে হবে? চন্দ্রকুমার আনন্দে ও অভিমানে অবরুদ্ধ প্রায় সজল কণ্ঠে কোনো মতে কহিলেন, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে সুকুমারী? চটপট উত্তর হইল, আমি কি শখ করে মরেছি নাকি যে ওই প্রশ্নই করো? আত্মহত্যা করলে বরং ও কথাটা বলতে পারতে। আমারই কি তোমাদের ছেড়ে আসবার খুব স্বাদ ছিল নাকি? নিজের কর্মফলে যার ভাগ্যে যা লেখা আছে, কার সাধ্য তাকে রদ করে? কিন্তু এও বলি, তাই বলে এতটাও আবার ভালো নয়। একদিন তো আবার তোমার আমার মিলন হবেই। অনর্থক ওসব কাণ্ড করে এইটি করছো যে এর ফলে চকাচকির মতন চিরকাল ধরে দুজনে দুর্লঙ্ঘ বাধার দুদিকে থেকে যাব, কিছুতেই মিলতে পারবো না। চন্দ্রকুমার হা হা করিয়া ছেলে মানুষের মতো কাঁদিয়া উঠিলেন। এদিকে তাকে আত্মস্থ হইবার অবসর প্রদান করিয়া কাগজের পেন্সিল চালনা বন্ধ হইয়া রহিল। তিনি কোঁচার খুঁট তুলিয়া যেই চোখ মুছিলেন, অমনি আবার লেখা হইল, ছি, কেঁদো না, আমার ওতে বড্ড কষ্ট হচ্ছে।
আমি আর এখানে থাকতে পারছি না, যাই। ব্যগ্র ব্যাকুলতার সঙ্গে চন্দ্রকুমার আর্তনাদ করিয়া উঠিলেন, সুকু, না না, এই দেখো আমি শান্ত হচ্ছি, আমায় তুমি এক্ষুনি ছেড়ে যেও না। সুকুমারী লিখিলেন, আমি আবার যাই কোন চুলোয়? যাবার কি তুমি আমার কোনো উপায় রেখেছ? যখন থেকে তোমায় ভূতে পেয়েছে, রাত দিন তোমার সঙ্গে সঙ্গেই ঘুরছি। জানো না তো, মেয়েটাও 7টা জন্মজুরের খাটনি খেটে খেটে প্রাণে না মরে, সেদিকেও তো অনেকটা আমায় শক্তি দিতে হচ্ছে। দেখতে দেখতে কত কাহিলি যে আমি হয়ে গেছি। তুমি না পাও, এই স্বামীজি তো আমায় দেখতে পাচ্ছেন, উনি বলুন না। স্বামীজি নীরবে ঈষৎ সম্মতিসূচক মাথা ঝুঁকাইলেন। চন্দ্রকুমারের বহুক্ষণ বাং নিষ্পত্তি হইল না। অবশেষে ক্ষীণ স্বরে কহিলেন, আমায় তুমি ক্ষমা করো। তারপর সহসা আরও গাঢ় কণ্ঠে কহিয়া উঠিলেন, আমি আবার মানুষ হব, শুধু তুমি আমায় এসে মাঝে মধ্যে দেখা দিও, কথা কয়ো, আমায় ত্যাগ করো না। লেখা আসিল, তা তো করব, কিন্তু করব কি করে? চন্দ্রকুমার বলিলেন, এমনি করে। লেখা আসিল, তাই বা কি করে হবে বলো? স্বামীজি তো আর আমার হুকুমের চাকর নন, তিনি তোমার জন্যে অত ত্যাগ স্বীকার করবেনই বা কেন? জগতে তুমি নিজের মেয়ের জন্যে পর্যন্ত এতটুকু দয়া মায়া করনি, খালি দুঃখই দিয়েছ, আর অন্য লোকে তোমায় মাথায় তুলে নাচবে? সুনীতি এই সকল কাণ্ডকারখানা দেখিয়া অবাক অভিভূত হইয়া গিয়া হাঁটুর উপর চিবুক রাখিয়া অদৃশ্য হস্তের লেখার মধ্যে আত্মহারা হইয়া ডুবিয়াছিল। এই কথায় ঈষৎ চঞ্চল হইয়া উঠিল। যদি বাবা এই কঠিন অনুযোগ শুনিয়া ফের খেপিয়া যান। মনে মনে সে মিনতি করিয়া কহিতে লাগিল, না মা, ও মা, আমার জন্যে বাবাকে তুমি কিছু বলো না মা, ওর যে মাথা খারাপ, আগে কত তো ভালোই বেসেছেন, দেখেছ তো সবই। এই রকম কি ছিলেন? কি করবেন, আমারই কপাল। চন্দ্রকুমার কিন্তু একটুও চটিলেন না এবং আরও বেশি নরম শান্ত স্বরেই কহিলেন, আজ থেকে আমি কারুকে কোনো দুঃখ আর দেব না। তুমি যে আজ আমার সকল দুঃখ মিটিয়ে দিয়েছ সুকু। এইবার বলো, কি করলে আমি মাঝে মাঝে তোমায় কাছে পাব? লেখা আসিল, এর একটিমাত্র উপায় দেখতে পাচ্ছি, আর কিছুই তো কোনো দিকে খুঁজে পাচ্ছি না। কিন্তু চন্দ্রকুমার বলিয়া উঠিলেন, বলো বলো, তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ, যা করতে বলবে, যা করতে বলবে, এই তোমার দিব্যি করে বলছি। চন্দ্রকুমার পেন্সিল ছুঁইয়া আগ্রহে হাঁপাইতে লাগিলেন। সুকুমারী বলিলেন, দেখো, হঠাৎ কিছু না ভেবে চিন্তেই একটা পাকা কথা দেওয়া সঙ্গত নয়। এসব তো ঠিক তোমাদের পৃথিবীর ব্যাপার নয়। মিথ্যে বলা, ধোঁকা দেওয়া, এসব এখানে বাতিল। চন্দ্রকুমার বলিলেন, কি বলবে বলো না সুকু, তুমি কি আমায় যা তা কথাই বলবে? সে কি আমি জানি না? ভুলে গেছি তোমার চরিত্র? চন্দ্রকুমারের বহুদিন হাস্যাভাস বিস্তৃত ওষ্ঠাধরে গভীর নির্ভর প্রেমের স্নিগ্ধ হাস্যরেখা বিভাসিত হইয়া উঠিল। এই ডক্টর প্রফুল্লকান্তি গাঙ্গুলির সঙ্গে সুনীতির বিয়ে দিলে তার দীক্ষাগুরু হিসাবে স্বামীজি অপ্রকাশানন্দ তোমার আমার মধ্যে মাসে একটি দিন করে এমনি একটি মিলন সেতু রচনা করতে নীতির অনুরোধে হয়তো সম্মত হলেও হতে পারেন। এই কথাই আমি বলতে চাইছিলাম, এই আর কি। সুনীতির বুকের মধ্যে দড়াম করিয়া ধাক্কা দিয়া একটা যেন অবরুদ্ধ দ্বার খুলিয়া গেল। ডক্টর প্রফুল্ল গাঙ্গুলি, পুনা মেন্টাল হসপিটালের জার্মানি পাশ করা বড় ডাক্তার।
প্রফুল্ল গাঙ্গুলি তার সহপাঠিনী, একমাত্র অন্তরঙ্গ প্রিয় সখী সাহা, তার সহোদর ভাই। সাহাকে সে তার জীবনের প্রত্যেকটি ঘটনা জানাইতে কোনো দিন দ্বিধামাত্র বোধ করে নাই, এবং সে তাদের পারিবারিক সমস্ত কথাগুলোই এবং সাইকিক রিসার্চ সোসাইটির লিখিত পত্রাবলী সমুদায়ই খুঁটিয়া খুঁটিয়া শুধু জানাই নয়, স্বচক্ষে পড়িয়াও দেখিয়াছে। সেই ডক্টর গাঙ্গুলি, সাহারি সহোদর ভাই এই ডক্টর গাঙ্গুলি। তবে কি? সাগ্রহে চন্দ্রকুমার প্রশ্ন করিলেন, তাকে কোথায় পাব রে সুকু? সুকুমারী সম্ভবত যথেষ্ট উপহাসের হাসি তাদের অলক্ষ্যে হাসিয়া থাকিবেন। তবে সে হাসি দর্শন করিবার মতো পুণ্যবল তো পিতা পুত্রীর ছিল না, তাই সেটা হয়তো একা স্বামীজি উপভোগ করিলেন। লেখা আসিল, ইনিই তো সেই ডাক্তার গাঙ্গুলি, যিনি স্বামীজিকে আজ এখানে নিয়ে এসেছেন, নইলে আর আনলে কে? মস্ত বড় ডাক্তার উনি, আবার মস্ত দার্শনিক। নইলে কি আর স্বামীজি এতটা কৃপা করেন? চন্দ্রকুমার গদগদ দৃষ্টিতে ডাক্তারকে সসম্ভ্রমে নিরীক্ষণ করিতেছিলেন। সুকুমারী আবার লিখিলেন, কি গো, কি মতলব? অমত নেই তো তোমার? হঠাৎ ডাক্তারকে দুহাতে বুকের কাছে সজোরে টানিয়া আনিয়া গভীর আনন্দের শ্বাস গ্রহণ পূর্বক চন্দ্রকুমার হাসিতে হাসিতে কহিতে লাগিলেন, একটুও না, এক্কেবারে না। ওরে সুকু, এই আমি তোমায় পাকা কথাই দিয়ে দিলুম। এখন তুমি নিজে থেকে যা যা করবার সবখানি করিয়ে নিও। আর মাসে একটিবার মাত্র? আচ্ছা, তাই সই, আমায় দেখা দিও, কেমন না? এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয়া লেখিকা অনুরূপা দেবী রচিত একটি ছোট গল্প, ক্রৌঞ্চ মিথুনের মিলন সেতু। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব আগামী সপ্তাহে। গল্পপাঠ আপনাদের কেমন লাগলো মন্তব্য লিখে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের করা একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আবার আসব আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।